সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ। সঙ্গে আছেন আরটিভির অ্যাসাইনমেন্ট এডিটর মাদুর রহমান রুবেল। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 14 জানুয়ারি 2026। শেখ হাসিনার শাসনামলে শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসে। 2009 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা ও শিক্ষকদের দলনীতি। 2012 আদিবাসীরা আবার সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে, সন্তু লারমা। 2013 বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে 1300 কোটি টাকার অনিয়ম। 2015 রংপুরে যাত্রীবাহী বাসে আগুন, শিশুসহ নিহত 4, আহত 12। 2016 হাজারীবাগে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন 2 জঙ্গি নিহত। 2018 বৈশ্বিক পাসপোর্ট মর্যাদায় অনেক পিছিয়ে বাংলাদেশ। 2019 সুবর্ণচরে ধর্ষণ, বাদীর সঙ্গে মিলছে না কমিশনের বক্তব্য। 2021 বেশি দামে টিকা কিনে লুটপাটের উৎসবের প্রস্তুতি। 2022 হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি এক পেশে অগ্রহণযোগ্য, তথ্যমন্ত্রী। দর্শক, শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা অতিথিদের মুখ থেকে। শুরুতেই হারুন ভাই, আপনার কাছ থেকে একটু আলোচনা শুরু করতে চাই। সেটি হচ্ছে 2009 সালের একটি সংবাদের শিরোনামে দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা ও শিক্ষকদের দল নীতি। নানান ধরনের আলোচনা যেমনি আছে, সমালোচনাও কম নেই। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা স্কুল কলেজের শিক্ষকদের রাজনীতিতে জড়িয়ে পড়া শিক্ষার মানে বা শিক্ষার পরিবেশে কোন কোন ধরনের প্রভাব ফেলেছিল বিগত শাসন আমলে। বর্তমান সময় পরিবর্তিত বাংলাদেশে আমরা এই প্রভাব থেকে যদি বের না হই তাহলে আমরা নতুন কোন কোন চ্যালেঞ্জের মুখে পড়তে পারি। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর যে স্বায়ত্তশাসন ছিল সেটা কেড়ে নেওয়া হয়ে গেছিলো, বিশেষ করে 1969 সালে। তার পরবর্তীতে যখন দেশ স্বাধীন হলো 1973 সালে যে অর্ডিন্যান্স জারি হয়েছিল, ওই অর্ডিন্যান্সের মাধ্যমে আপনার শিক্ষক যে রাজনীতি সেটাকে উন্মুক্ত করেছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আপনার দলের সদস্য, সভা সমিতি, সংগঠন ইত্যাদি করার জন্য তারা যে দাবি করেছিল সেটাই শেখ মুজিবুর রহমান সেই কারণে 1973 সালে অর্ডিন্যান্সটা জারি করেছিলেন। এর মূল যে মেসেজটা ছিল সেটা হলো এই যে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট, তারপর আপনার হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি আছে, এই শিক্ষক সমিতি এবং সিন্ডিকেট সিনেটের যে ভোটাভুটি, সেই ভোটাভুটিতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলি আদায়ের লক্ষ্যে কিন্তু আপনার এই শিক্ষক রাজনীতিটাকে চালু করা হয়েছিল। তখন শেখ মুজিবুর একটা কথা বলেছিলেন যে আমি তো দিয়ে দিলাম, দেখ তোরা এটা রাখতে পারবি কিনা। এটা কিন্তু আর ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। স্বাধীনতা পরবর্তী সময় আমরা এই পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে যে শিক্ষকরা জাতীয় রাজনীতির সাথে আপনার বেশি সম্পৃক্ত হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল কাজটা কি? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল কাজ কিন্তু হচ্ছে আপনার ক্লাসে পাঠদান করা এবং গবেষণা করা, বিশ্বমানের নাগরিক তৈরি করা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই বিশ্ববিদ্যালয় কিন্তু আপনার সেই জায়গাতে নেই। ইভেন আপনি যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ক্যাটাগরিতে যে আপনার যে জরিপ করা হয়, সেই জরিপে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখছি আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো 500, 600 বা 1000 মানে তলানির দিকে, হ্যাঁ, নিচে আসতে পারে না। এটা আমাদের জন্য একটা চরম দুর্ভাগ্য। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন আপনার এই লেজুরভিত্তিক জাতীয় রাজনীতির দিকে আপনার ঝুঁকে পড়ছে? কারণটা কি? কারণটা হচ্ছে যে যদি তারা জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হয় তাহলে তারা ব্যক্তিগতভাবে যেমন সুবিধাপ্রাপ্ত হয় এবং তারা পদোন্নতির বিষয়টাও তারা কিন্তু ত্বরান্বিত হয়। যেমন আমি যদি রাজনৈতিক বিবেচনা যেমন আমি উদাহরণ দিয়ে আপনাকে একটা বলি যে বিশ্ববিদ্যালয়ের আমার মোস্ট সিনিয়র একজন শিক্ষক আছেন, উনিও ডক্টরেট করা, আর আমার বন্ধু উনি ওই শিক্ষকের থেকে মোস্ট জুনিয়র, তো উনিও ডক্টরেট করেছেন এই আমলিক আমলে।
তো আমি ওই আগের যে শিক্ষক যার কথা বললাম ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বর্তমান অবস্থান কি। উনি বললো আমি তো সহযোগী অধ্যাপক। আমি বললাম কেন, আমার বন্ধু তো আপনার অধ্যাপক হয়ে গেছেন। উনি একটা হাসি দিল। অর্থাৎ উনি দলীয়করণের কারণে, মানে দলীয় যে বৃত্ত, সেই বৃত্তের কারণে উনি কিন্তু প্রমোশন পায় নাই, ওনার ছাত্র অধ্যাপক হয়ে গেছে। দলীয় নিয়োগের কারণেই শিক্ষকটা দলীয় রাজনীতিতে বেশি জড়িয়ে পড়ছে। জি, এখানে আরেকটা প্রবলেম হচ্ছে এই যে শিক্ষক এই যে জাতীয় রাজনীতির যে সম্পৃক্ততা, এটা হওয়ার আরেকটা বেসিক যে দুর্বল, সেটা হলেই যে আপনার অধিক মেধা সম্পন্ন থেকে কম মেধা সম্পন্ন যারা দলের সাথে অধিক সম্পৃক্ত থাকে তাদেরকে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়, যার কারণে বিশ্ববিদ্যালয়ে কিন্তু উপযুক্ত যে শিক্ষক সেটা কিন্তু আমরা পাচ্ছি না। ইভেন বিশ্ববিদ্যালয়ে আমরা এই আওয়ামী লীগ আমলের যদি ফায়েজ স্যারের পরে আরভিন সিদ্দিকী, তারপর হচ্ছে আপনার আখতারুজ্জামান এবং মাকসুদ কামাল, ওনারা যে ভিসি ছিলেন, ওনাদের অবস্থাটা দেখেন। ওনারা কিন্তু শতভাগ দলীয় বৃত্তির মধ্যে থেকে ওনারা হচ্ছে আপনার এই এটা করেছেন, বিশ্ববিদ্যালয়টা পরিচালনা করেছেন। সেখানে জামাতপন্থী যারা, তারা কি দলীয় লেজুর বৃত্তির না? এই জিনিসটা বোঝার জন্য আমি একটুখানি তাহলে একটা বইয়ের রেফারেন্স দিই আপনাকে। পলিটিক্স হু গেটস হোয়াট হোয়েন অ্যান্ড হাউ, হ্যারল্ড ডি লাজেল বইটা লিখেছেন। এই বইটা যদি পড়েন তাহলে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন যে একটা দল সুবিধা পাচ্ছে, কেন পাচ্ছে, কী কারণে পাচ্ছে, কখন পাচ্ছে, বিষয়টা কিন্তু একটু গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। যদি আমরা সেটা দেখি তাহলে দেখব যে আওয়ামী লীগ আমলে দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন আছে, সেই নির্বাচনগুলোতে কিন্তু আপনার বিএনপি এবং জামাতপন্থী কেউ নির্বাচিত হতে পারে নাই। কারণটা কি? কারণ হচ্ছে যে এই সময় এসে ওনারা কিন্তু শতভাগ দলীয় বৃত্তের মধ্যে থেকে একেবারে দলের অন্তর্ভুক্ত যে লোক যারা হয়েছেন বা যারা হননি সবাই তো শতভাগ দলীয় লেজুর বৃত্তির না, যারা হন নাই তারা তো ভিন্ন দলের ক্যাটাগরিতে তাদেরকে ফেলেছে। এবং ইভেন যারা নিরপেক্ষ এবং মেধাবী তাদেরকে কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় না বিশ্ববিদ্যালয়গুলোতে। তার মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো যারা আসলেই মেধাবী, প্রকৃত অর্থে মেধাবী, রাজনৈতিক অ্যাফিলিয়েশন না থাকার কারণে তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকই হতে পারছে। ইনফ্যাক্ট অনেক সময় অনেক মেধাবীদের রেজাল্টও ওইভাবে ইয়ে করা হয় না, বিবেচনা করা হয় না, কারণ এটিও রাজনৈতিক একটা ঘোরটোপের মধ্যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের একটা অংশ একটা বিশ্ববিদ্যালয়। এই জায়গা থেকে বেরোতে না পারলে আমাদের কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে, একেবারেই ছোট মোটা দাগে যদি? হ্যাঁ, দীর্ঘ 17 বছর কিন্তু আমরা এই চর্চাটা দেখে আসছি। এখন ওই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য পরবর্তী সরকার যারা আসবেন, জুলাই স্পিরিট, তারপর আমরা সেই 71 সালের স্পিরিটটা বারবার বলি, এই দুইটা স্পিরিটকে নিয়ে যদি আমরা যে উদ্দেশ্যে দেশটাকে গঠন করতে চেয়েছি, যদি সেটাই গঠন করতে চান, তাহলে প্রকৃত মেধাবীদের কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। কারণ যে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক, তাদের গবেষণাটা এটি হচ্ছে বাস্তবধর্মী, এবং সেটা আলোকে যদি আপনি রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করেন, তাহলে কিন্তু দেশ একটা সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা ভালো পদক্ষেপ হিসাবে মানে আপনার বিবেচিত হবে। জি, একই বিষয় মাইদুর রহমান রুবেল, আপনার কাছ থেকে জানতে চাই, যেই সংকটগুলোতে আমরা পড়েছি সেগুলো কি এবং এগুলো থেকে কাটাবার উপায় কি? তো এই লেজুর বৃত্তির মধ্য থেকে লেজিটিমাইজ করে অধিকার মানে নেয়া বা সুবিধা নেয়া, এটি আসলে শিক্ষার তো আসলে কিছু যায় আসে না। এই জায়গা থেকে বের হওয়ার জন্য আমাদের একটা এক্সিট ওয়ে বা একটা স্পেস করতে হবে। সেই পথটি কি হতে পারে? পথ হচ্ছে গিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে স্বাধীন করতে হবে, স্বাধীন থাকবে। যেমন যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান থাকবে। যদি ঢাকা মেডিকেলের কথা বলি বা অন্য কোনো প্রতিষ্ঠানগুলো তো মানে পরিচালনাই তো স্বাধীন, প্রতিষ্ঠানগুলি স্বায়ত্তশাসিত স্বাধীন, বাট যেটি হয় ওই যেটি বলছিল নিয়ন্ত্রিত, সরকার নিয়ন্ত্রণ করে। সরকার চায় প্রত্যেকটি প্রতিষ্ঠান তার অধীনে থাকুক, তার কথা শুনুক, কিন্তু এই কথা শুনতে গেলে বা তার অধীনে থাকতে গেলেই মূলত এই সমস্যাটা। এইখানে রাজনীতি করার দরকারটা কি? একটা বিশ্ববিদ্যালয় যেটি বলছিল ভাই জাহারুন ভাই, যে আমাদের র্যাঙ্কিংয়ে আমরা 1000-এর কাছে থাকি, একদম তলানিতে। এটা তো আমাদের হওয়ার কথা না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। কি কারণে? যে একসময় এখানে প্রচুর ভালো লেখাপড়া হতো, এখন কেন হয় না? ওই যেটি বলছিল যে আখতারুজ্জামান স্যার কিংবা আরভিন সিদ্দিক স্যার, তারা ভিসি হয়ে গেছেন। আমরা যদি এর আগের ভিসিগুলি দেখি, তাদের উচ্চতা বা তাদের শিক্ষা দক্ষতা কতটা, এদের কতটা, মানে তখন আক্ষেপ করে অনেকে বলতো যে এই স্যারগুলির আসলে একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যানের বেশি হওয়ার কথা না, কিন্তু তারা ভিসি হয়েছেন রাজনৈতিক বিবেচনায়। যদি রাজনৈতিক বিবেচনা এটি না হতো, তাহলে প্রচুর মেধাবী শিক্ষার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর তারা চলে যায় বিদেশে গিয়ে তারা শিক্ষকতা করে। আমাদের দেশের শিক্ষক মানে যারা এখানে পড়াশোনা করছে, তারা কিন্তু বিদেশে গিয়ে আবারও ডিগ্রি নিয়ে সেইখানে শিক্ষকতা করছে, আমেরিকার মতো জায়গায় শিক্ষকতা করছে, লন্ডনের মতো জায়গায় শিক্ষকতা করছে। তাদের তো বাংলাদেশেই করার কথা, তাদের তো অত বেশি চাহিদা ছিল না। কিন্তু যেখানে মূল্যায়ন না হলে সেই কারণে তারা বিদেশে চলে যাচ্ছে, আমাদের মেধাটা পাচার হয়ে যাচ্ছে, বাংলাদেশের নাগরিকত্ব চলে যাচ্ছে। আমি সেটাই বলছি, আমাদের দেশে কাজে আসছে না। অথচ এই মেধাটা বাংলাদেশে যদি কাজে লাগতো, তাহলে এই দেশের শিক্ষার মান বা গবেষণার মান আরো বাড়তো, সমাজ বদলানোর জন্য ভূমিকা রাখতে পারতো। কিন্তু এই যে রাজনীতিটা
কি দরকার সেইখানে নেয়ার, সরকারের কি দরকার বা ওই শিক্ষকেরই কি দরকার। সেক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলোকে বিবেচনা করতে হবে আগে, নিশ্চয়ই। যে তারা আসলে শিক্ষকদেরকে রাজনীতিতে কতটা জড়াবেন বা কিভাবে জড়াবেন। শিক্ষকদের, চিকিৎসকদের, ইঞ্জিনিয়ারদের, তাদের কেন সরাসরি রাজনীতি করা দরকার আছে, মানে কোনো দরকার কি আছে? তারা তো প্রত্যেকটা জায়গায় তারা জাতির শির, উচ্চ জায়গা থাকার কথা। তাদের রাজনীতি আসছে যেটি বলছিল যে তারা নিজেদের ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য। ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেয়ে জাতিগত বা সামগ্রিক সুবিধা নিলে সেই ক্ষেত্রে রাষ্ট্রের, দেশের কল্যাণ আরো বেশি হতো। এবং অতীতে যা হয়েছে ভবিষ্যতে যাতে সেই পথেই না আমাদের হয়। এক্সিট ওয়েটা কি? এক্সিট ওয়েটা হচ্ছে যে যা গেছে গেছে, যা নষ্ট হওয়ার তা তো হয়েই গেছে, যা হারাবার তা যা হারিয়েছে। হারিয়েছে। নতুন করে যাতে আর কেউ, মানে যারা সরকারে আসবে, বিএনপি সরকারে আসুক বা অন্য কেউ সরকারে আসুক, তারা যাতে তাদের দলের লোকগুলোকে যাতে সেইখানে না নিয়ে যায়, বা তারা যাতে সরাসরি রাজনীতিতে না আসে, তাদের স্বাধীন করে দেখ না। নির্বাচন কমিশন স্বাধীন হলে তো আর এই নির্বাচন নিয়ে এতগুলি প্রশ্ন আসতো না। নির্বাচন কমিশন সুন্দর মতো নির্বাচন করতো, মানুষ ভোট দিত, মানুষ যাকে ভোট দিত তারাই ক্ষমতায় আসতো। কিন্তু সরকার সেটি চায় না। সরকার চায় যে সবাই তার নিয়ন্ত্রণে থাকুক, সে আজীবন ক্ষমতায় থাকুক। তার পরিণতিও দেখেছেন। রুবেল, আরেকটি সংবাদের শিরোনাম আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনতে চাই। 2013 সালে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে 300 কোটি টাকার অনিয়ম। শেষ যে মন্ত্রী ছিলেন, যার বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী, নসরুল আহমেদ বিপ্লব। না, মন্ত্রী ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা প্রতিমন্ত্রী ছিলেন বিপ্লব, মানে এটা প্রধানমন্ত্রী অফিসের অধীনেই ছিল। এখন এই যে মন্ত্রী, তার বাড়িতে রেড দিল দেখলাম, মানে অল্প কিছু টাকা উদ্ধার করলো। আমি যতদূর জানি যে তার কেরানীগঞ্জের যে মানে বাড়ি, ওইখানে এই 300 কোটি টাকার মতো সম্পত্তি আছে। এবং 300 কোটি না, এই পাওয়ার অ্যান্ড এনার্জি থেকে মানে হাজার হাজার কোটি টাকা কিন্তু পাচার হয়েছে বিদেশে, সেটি দুবাই হোক বা বাংলাদেশে বিগত রিজিমে যত লুটপাট হয়েছে তার অধিকাংশই এই পাওয়ার অ্যান্ড এনার্জি থেকে। এই সেক্টর। এবং আপনি দেখেন যে এই 5 আগস্টের পর যখন ফেসিবাদের পতন ঘটলো, এই যে লুটপাটটা হলো, বিদ্যুতের দাম 1 বছরে মনে 4 বার বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে। এখন এই টাকাগুলি কোথায় গেল? বলে যে ভর্তুকি সরকার আর দিবে না। সরকার কি ভর্তুকি দিতে বলেছে কি? সরকার সিস্টেম লস বন্ধ করুক। সিস্টেম লস বন্ধ করলেই তো ভর্তুকি দেওয়া লাগে না। বাংলাদেশে কি পরিমাণ কলকারখানা আছে, শিল্প প্রতিষ্ঠান আছে। প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠান কি তার যে বিল আসে, তার যে খরচটা আসে, সেই বিল কি দেয়? এখনো কি দেয়? অতীতে কি দিয়েছে? দেখা গেছে যে শিল্প কারখানাগুলির এক একটি শিল্প কারখানার যদি আপনার একটি যদি আমরা ডাইং এর দিকে তাকাই, একটি যদি কম্পোজিটের দিকে তাকাই, তাদের বিদ্যুতের বিল আসে, আমার এলাকার নারায়ণগঞ্জে আমরা দেখি এক একটি ফ্যাক্টরিতে বিল আসে, বিদ্যুতের বিল আসে মাসে 10 লাখ 12 লাখ টাকা, গ্যাসের বিল আসে 20 লাখ টাকা মাসে। তো বছরে কত দাঁড়ায়? আমরা দেখেছি যে রূপগঞ্জে একটি ফ্যাক্টরিতে বিলের জন্য 40 কোটি টাকা গ্যাসের বিল বাকি, যে কারণে তার লাইন কাটা হলো। 40 কোটি টাকা কেন বিদ্যুতের বিল বাকি থাকবে? প্রতি মাসে বিদ্যুতের বিলটা কেন নেয়নি, গ্যাসের বিলটা কেন নেয়নি? মানে হচ্ছে কি সিস্টেম লস, যে একজন অফিসার আসছে, তাকে কিছু টাকা দিয়ে সে লাইনটা বৈধ করে চালাচ্ছে। এবং এই প্রত্যেকটি ফ্যাক্টরি যদি আপনার তাদের বিলগুলি দিয়ে দিত, তাহলে মানুষের উপর কিন্তু সেই চাপটা যায় না। আমরা দেখেছি এই টাকাগুলো গেছে কোথায়? সিস্টেম লস, মানে ওই যে রাজনীতি, আপনি যেটি বলছেন যে রাজনীতি, মানে প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠান, শুধু শিক্ষকরা যে রাজনীতি করে তা না, শিল্প প্রতিষ্ঠানের মালিকরাও রাজনীতি করে। রাজনীতি করুক, কোনো দোষের কিছু না, কিন্তু রাজনীতি করতে গিয়ে যে ব্যক্তিগত সুবিধা নিতে গিয়ে নিজে লাভবান হয়েছে, সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে বিলটা হয়, এই বিলটা তো আর সরকার একদম তোলে না তা না। এই বিলটা আপনার কাঁধে, আমার কাঁধে, ভাইয়ের কাঁধে, কারো না কারো কাঁধে যাচ্ছে। দেখা গেছে যে ভুতুরে বিল হচ্ছে। ভুতুরে বিল কেন হবে? ওই যে বিলটা দেয় না, ওই বিলটাই কিন্তু আমরা দেখেছি যেসব বিগত রেজিমে এই ভুতুরে বিলের বেশ আলোচনা ছিল, জনগণ বেশ প্রতিবাদও করেছে নানান সময়। প্রতিবাদ করেছে, কিন্তু প্রতিকার তো হয়নি। এবং এই বিল নিয়মিত দিয়ে যেতে হয়েছে মানুষকে, সাধারণ মানুষের কাছে অতিরিক্ত বিল চেপেছে। 5 আগস্টের পর এখন ওই বিদ্যুতের বিল বকেয়া, ভারতের যে কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ কিনেছে, আদানির কাছ থেকে বিদ্যুতের বিল বকেয়া, এই বিল শোধ করছে ইন্টারিয়াম গভর্নমেন্ট। তার কেন শোধ করা লাগবে? আগের সরকার কেন দিয়ে যায়নি? মানে হচ্ছে কি বিদ্যুতের বিল তো তাদের দেয়াই লাগবে। আপনি বিদেশ থেকে কিনেন, দেশ থেকে কিনেন, উৎপাদনের খরচ তো আপনাকে দিতে হবে। সেই খরচ না দিয়ে তারা লুটপাট করে। এই বিশেষ করে বিদ্যুৎ সেক্টরের যে ঋণের দায়, এটি আরো তো অন্তত বছর 20 টানতে হবে আমাদের, কারণ এর অধিকাংশ তো লুট হয়েছে। তার মানে বিগত রিজিমের লুটের দায় এই জাতি 20 বছর ক্যারি করবে। 20 বছর, গত 16 বছর যেই লুট করেছে, তারা আগামী 16 বছর তো এই লুটের দেনা শোধ করতে হবে। এখন আমাদের দেনা শোধ করতেই হবে। আপনি বিদেশে তো তার কাছ থেকে তো বাকি রাখতে পারবেন। অলরেডি আদানি হুমকি দিচ্ছে যে বিদ্যুৎ বিল না দিলে তারা লাইন কেটে দিবে। লোডশেডিং এর কথা বলি আমরা, যদি হাতিরঝিলে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে, উৎসব হলো, রাত ভোর উৎসব,
আলোর ঝলকানি, এত বিদ্যুৎ, এত উৎপাদন আমাদের, কিন্তু তখনও কিন্তু লোডশেডিং হতো। শুধুমাত্র ঢাকার আশপাশ হয়তো নারায়ণগঞ্জ, গাজীপুর ছাড়া সারা দেশের দিকে তাকিয়ে দেখেন যে দিনে কতবার বিদ্যুতের লোডশেডিং হতো। গ্রামের মানুষ তো বলতো যে বিদ্যুৎ তো যায় না, মাঝে মাঝে আমাদের কাছে আসে, তাই তো। কিন্তু অথচ 10,000 মেগাওয়াট যদি বিদ্যুৎ উৎপাদন হতো, দেশের লোডশেডিং থাকারই কথা না। আমাদের চাহিদা কত? আমাদের চাহিদা সব মিলিয়ে হয়তো 16,000 মেগাওয়াট, কিন্তু 10,000 মেগাওয়াট হলে তো বড় চাহিদাটাই হয়ে যেত, কিন্তু সেটা কিন্তু হয়নি। ওই যে লুটপাটটা, এবং এমন একজন প্রতিমন্ত্রী নিয়োগ দিয়েছিল সরকার, তখন তৎকালীন সরকার, মানে যে মিলেমিশে ভাগ বটোয়ারা করে সবাই মিলে ভাগযোগ করে টাকাটা নিয়েছে, এবং মানে যেই পরিমাণ লুটপাট হয়েছে, এই লুটপাট, এই টাকা কি কখনো মানে ফিরবে না হয়তো, মানে আমাদের আরো হয়তো বহু বছর টানতে হবে, এই রেস্ট তো টানতে হবে। কিন্তু এক শ্রেণী বলছে যে বিগত সময়টাই, শাসনামলটাই ভালো ছিল, বর্তমান সময়ের চেয়ে নর্মালাইজ করবার চেষ্টা বা দুইটিকে তুলনা করার চেষ্টা কিন্তু হচ্ছে। রুবেল, এটি কারা বলবে ভালো ছিল? মানে দেখা গেছে যে দুইটি সময়ের মধ্যে তুলনা শুরু হয়ে গেছে। আমি সেটি বলছি যে ভালো আছে, ভালো মানে আগেই ভালো ছিলাম, এই কথাটি কেন কারা বলে? এই সরকার কিন্তু আসার পর বলছিল যে এমন কোনো কাজ করবে না যাতে বলে যে মানুষ যে আগেই তো ভালো ছিলাম। এটি হচ্ছে দুইটা শ্রেণীর মানুষ বলবে। এক হচ্ছে আওয়ামী লীগের শীর্ষ পদের দেখা গেছে 10,000, 20,000, 30,000 মানুষ দেশ ছেড়ে গেছে, বাকি লোক তো দেশেই আছে, তারা প্রথমত বলবো যে আমরা তো আগেই ভালো ছিলাম। এই একজনের ভালো ছিলাম কথা শুনে আরেকজন বলবো যে হ্যাঁ আসলেই তো আগে ভালো ছিলাম। এখন বড় প্রবলেমটা কি? বড় প্রবলেম হচ্ছে মব। মানুষ আগে যেমন ভয় পেত যে আওয়ামী সরকার, ঠিক আছে কিছু বলা যাবে না, বাজারে একটা মানুষের ইন্টারভিউ নিতে গেলে, বক্তব্য, জিনিসপত্রের দাম বেড়েছে কি কমেছে জিজ্ঞেস করলে সে কথা বলার সাহস পেত না, বললে বাসায় আবার পুলিশ না যায়, আবার তাকে গ্রেফতার না করে, তাকে নিয়ে আবার না নির্যাতন করে, এই ভয়ে বলতো না। এখন ভয় হচ্ছে মবের, যে কিছু বলবো আবার দেখা গেছে যে আমাকে ফেসিবাদের দোষর বলে মব করে, না আমার উপর অত্যাচার করে। এই মবের ভয় তো মানুষের মধ্যে থেকে যায়নি, যেই কারণে বলে আগেই তো ভালো ছিলাম। এবং এই ভালো ছিলাম বলতে আগে ভালো ছিলাম, ধরেন আমরা গত 1 বছরে যদি বাজারের কথা বলি, সরকার অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পেরেছিল, কিছু কিছু বিষয় হয়তো পারেনি। কারণ এখন যেই প্রবলেমটা চলছে, এলপিজির দাম বিএআরসি নির্ধারণ করলো 1250 থেকে সেটা 53 টাকা বাড়িয়ে 1300। বাজারে কিনেন কত? বাজারে 2000, 1900, 2000 নিচে পাওয়া যাচ্ছে না। এই এখনকার সিন্ডিকেট কারা? সিন্ডিকেট তো ভেঙে দেওয়ার কথা ছিল, কিন্তু ব্যবসায়ী আগে যারা ছিল তারাই তো আছে, কৃত্রিম একটা সংকট তৈরি করেছে। এখন ধরেন বড় বড় কোম্পানিগুলো, তাদের কোম্পানি নিয়ন্ত্রণে গণমাধ্যম, তারা আসলে বলতেও চায় না যে না দাম বেড়েছে, কিন্তু তৈরি তো হচ্ছে। যদিও এটা আপনার সরকারের শেষ সময়টা এরকম একটু আনস্টেবল সিচুয়েশন থাকে, এই আনস্টেবল সিচুয়েশন নিয়েই তো পরবর্তী সরকারকে দায়িত্ব নিতে হবে। আপনি একটা মজার বিষয় দেখেন যে এই সরকারের মেয়াদ তো খুব বেশি না, 16 মাস। এবং আমরা অতীতে যেটি দেখেছি যে প্রত্যেকটি গভর্নমেন্ট শেষ করার শেষ বছরটা, শেষের 1 বছর কিন্তু কেউ কারো কথা শোনে না, নিশ্চয়ই মনে আছে। গত 15-16 বছর একটু এলোমেলো ছিল, কিন্তু শেষ বছর কিন্তু প্রশাসন কথা শোনে না, ব্যবসায়ীরা কথা শোনে না, কেউ কথা শোনে না। এবং এই সরকার তো অল্প সময়ের, সে হয়তো 1 মাস তার হয়তো বেশি ভুগতে হতে হবে এবং হচ্ছে, এর প্রতিকার তাকে হয়তো নিতে হবে। ধরেন মোবাইল ব্যবসায়ীরা আন্দোলন করছে তাদের যেই সমস্যার কারণে, কিন্তু কথায় কথায় আন্দোলন চলছে, কিন্তু তফসিলের পর কিন্তু আন্দোলনের কথা না, সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া আছে, তফসিলের পর কেউ মাঠে নামবে না, কোনো আন্দোলন করবে না, হইচই করবে না, তারপরেও তো বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই সরকার মানে রাজনৈতিক সরকারই শেষ বছর নিয়ন্ত্রণ করতে পারে না। এই সরকার তো রাজনৈতিক সরকার না, এই সরকার তো আসলে বিপ্লবের পর এসেছে, তারাই বা কতটুকু করতে পারবে। এই যেহেতু নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখে, খুব বেশি সময়ও নেই, একেবারে 1 মাস আছে। 1 মাস আছে, তাই 1 মাসে একটু মানে হয়তো মানুষের একটু বেশি কষ্ট হবে। মানে সরকারের উচিত হবে যে যতটুকু সম্ভব আরো একটু নিয়ন্ত্রণ করা, প্রয়োজনীয় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নেওয়া। রাজনৈতিক দলগুলো যদিও ব্যস্ত এখন নির্বাচনে, তারা তাদের নির্বাচন নিয়েই ব্যস্ত থাকবে, তারপরও সবাইকে নিয়েই আসলে চলতে হবে। ব্যক্তিগত একা তো আর কেউ সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে। হারুন ভাই, বিদ্যুৎ জ্বালানি সেক্টর নিয়ে বিগত ফ্যাসিস্ট হাসিনা আমলে বিদ্যুৎ সেক্টরটাকে পঞ্চপাণ্ডব নামে খ্যাত ব্যক্তিরাই কিন্তু এটা নিয়ন্ত্রণে রেখেছিল। তার মেন হোতা ছিলেন শেখ হাসিনা নিজে, নসরুল হামিদ, আজিজ খান, আজাদ, এই ধরনের পঞ্চপাণ্ডব, মানে 5 জনের হাতে বিদ্যুৎ সেক্টরটা ছিল। হ্যাঁ, এখন একজন ভালো শাসক কিন্তু আপনার একটা দেশকে পরিবর্তন করতে পারে। একটা ভালো নির্বাচন এবং একটা সংসদ একটা দেশকে পরিবর্তন করতে পারে না, একটা ভালো শাসক পরিবর্তন করতে পারে। আমরা বিগত সময় দেখছি যে শেখ হাসিনা নিজেই হচ্ছে দুর্নীতির মূল কাণ্ডারি, ওনার ছত্রছায়ায় সবাই দুর্নীতি করেছে, যার কারণে সংসদে বসে কিন্তু তৎকালীন অর্থমন্ত্রী আপনার আব্দুল মুহিত কিন্তু বলেছিলেন যে এখন
পুকুর চুরি হচ্ছে না, সাগর চুরি হচ্ছে। সাগর চুরি বলতে সাগর তো বহু রকম আছে, তখন চুরিটা হয়েছিল প্রশান্ত মহাসাগরের মতো, এত অবাধ, এত বিস্তৃত। আপনি দেখেন 484 কোটি বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে বিগত 15 বছরে, এবং শুধু ব্যক্তি খাতে বিদ্যুৎ সেক্টর থেকে পাচার মানে লাভবান হয়েছে 11,500 কোটি টাকা শুধু বিদ্যুৎ সেক্টর থেকে। এখন আপনি চিন্তা করেন যে এই যে এত এত বড় দুর্নীতির সামনের চিত্র ছিল, শেখ হাসিনার যে ব্যক্তিগত পিয়ন, সে 400 কোটি টাকার মালিক। আপনি বলেন শেখ হাসিনা গর্ব করে কথাটা বলছে, একজন প্রাইম মিনিস্টার, এত এত গোয়েন্দা, সমস্ত রিপোর্ট তার কাছে যায়, মানে বিরোধী দলের নেতাকর্মী কোথায় বসে আছে, কোন গর্তের মধ্যে আছে, সেখান থেকে ছো মেরে ধরে নিয়ে আসতেছে। বাট তার যে তাকে চা দেয়, বিস্কিট দেয়, পানি দেয়, সে 400 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, সে জানে না। এটা কি বিশ্বাসযোগ্য? অর্থাৎ দুর্নীতিটা যখন কোনো রাষ্ট্র পরিচালকের নিয়ন্ত্রণের মধ্যে থেকে হয়, তখন সেটা কিন্তু ভয়ানক একটা ব্যাপার হয়। সবচেয়ে মূল্যবান কথা হলো যে শেখ হাসিনার এই ফ্যাসিস্ট আমলে দুর্নীতিকে একটা শৈল্পিক রূপদান করা হয়েছিল। যে দুর্নীতি করতে পারে না সে আওয়ামী লীগের কেউ না, যে দুর্নীতি করতে পেরেছে সেই আওয়ামী লীগের সবচেয়ে শীর্ষত্ব গ্রহণ করতে পেরেছে। আবার ভবিষ্যতে তো দেখবো যে সরকার, যে দলীয় সরকার ক্ষমতায় আসবে, সেই দুর্নীতি করতে না পারলে সে আবার সেই দলের লোক হবে না। হ্যাঁ, এটিও তো দেখতে হতে পারে। আমি এটা বলছি এভাবে যে দেখেন, আজকে একজন নেত্রীকে কিন্তু দেশ ছাড়া হতে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে জীবন নিয়ে। আরেকজন নেত্রীকে বিদায় দেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ, গোটা জাতি, ধর্ম, বর্ণ সবকিছু ইয়ে করে আপনার হচ্ছে ঢাকাতে এসে হাজির হয়েছে মানুষ, কেঁদেছে, তাই না? কেন কেঁদেছে? এখনো কাঁদছে। কেন কেঁদেছে? আপনি এখনো তার মাজারে গিয়ে দেখেন হাজার হাজার মানুষের ঢল জিয়ারত করতেছে, দোয়া করতেছে আল্লাহর কাছে। কেন করতেছে? অর্থাৎ এই যে দীর্ঘ সময় উনি ক্ষমতায় ছিলেন না, তার আগে উনি ক্ষমতায় ছিলেন 10 বছর 3 মাস উনি ক্ষমতায় ছিলেন। এই 10 বছর 3 মাসের ক্ষমতায় উনি এমন কি করলেন যেটা এতদিন পরে এসে মানুষ মূল্যায়ন করতে পারলো? দুইটা শাসকের মধ্যে মূল্যায়ন করতে যে দেখেছে যে বেগম খালেদা জিয়া কোনো কিছুই করেন নাই। উনি যা করেছেন দেশের জন্য করেছেন, যা করেছেন দেশের মানুষের জন্য করেছেন, মানুষের অধিকার আদায়ের জন্য করেছেন, সাংবিধানিক অধিকার আদায়ের জন্য করেছেন। ব্যক্তিগতভাবে কোনো কিছুই করেন নাই, ব্যক্তিগতভাবে লাভবান হন নাই। ওনার কোনো অ্যাসেট হচ্ছে আপনার দৃশ্যমান কোনো অ্যাসেটও কেউ দেখাতে পারেন আজ পর্যন্ত। তারেক রহমানের নামে অনেক আপনার প্রোপাগান্ডা ছিল, আজ পর্যন্ত তো কেউ দেখাতে পারে না যে ওনার এই সম্পদটা ওনার নামে আছে, তাই না? কিন্তু শেখ হাসিনার দেখেন, ওনার আত্মীয় স্বজন, তার যারা সংসদের সদস্য ছিল, তার বোন, তার ভাগনা ভাগ্নি অগাধ সম্পত্তির মালিক। এই সম্পদটা তারা কোথা থেকে পেল? এই সম্পদটা হচ্ছে কিন্তু আপনার ওই যে এনার্জি যে সেক্টরগুলি ছিল তার নিয়ন্ত্রণে, সেখান থেকে এই টাকাগুলি পাচার হয়েছে। 384 কোটি বিলিয়ন ডলার, এটা কি চারটিখানি কথা নাকি? কয়টা পদ্মা সেতু হবে? এত বড় দুর্নীতি তারা করেছে। এখন এই দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভাই দেশপ্রেমিক হতে হবে। আপনি যদি দেশপ্রেমিক না হতে পারেন তাহলে কখনোই এই উন্নয়নটা কখনোই সম্ভব না, এর থেকে মুক্তিও আপনি পাবেন না। আজকে আপনি একটা যে চিন্তা করেন, আমরা যেটা দিয়ে শুরু করছিলাম যে শুধু তো বিশ্ববিদ্যালয় নয়, সেই বিশ্ববিদ্যালয় আপনি সচিবালয় দেখেন, তারপর আপনি বেসামরিক সামরিক যত আমলা আছে তাদেরটা দেখেন, প্রত্যেকেই কিন্তু আপনার দলীয় লেজের ভিত্তির মধ্যে যুক্ত হচ্ছে শুধুমাত্র দুর্নীতি করার জন্য। সারা বাংলাদেশের মানুষ কিন্তু দুর্নীতি করে না, কতিপয় মানুষের দুর্নীতি করে। সেই শ্রেণীটা কারা? সেই শ্রেণীটা হচ্ছে এই এলিট শ্রেণী। নমিনেশন যারা নিচ্ছেন, যাদেরকে দেওয়া হয়েছে, আপনি দেখেন সেখানে প্রায় 70% হচ্ছে আপনার ব্যবসায়ী। তাদের স্বার্থটা কি? তাদের কথাটা কি? তারা পার্লামেন্টে যাবে যে তাদের কাজটা কি? তাদের কাছে ব্যবসায়িকভাবে তারা লাভবান হচ্ছে, ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে, তারা কিন্তু সামগ্রিকভাবে রাষ্ট্রকে লাভবান করতে পারতেছে না। সুতরাং দেশকে আপনাকে ভালোবাসতে হবে। দেশকে যদি আপনি ভালোবাসতে না পারেন, আর প্রতিষ্ঠানের জায়গা থেকে যদি আপনি রাজনীতির দুর্বৃত্তায়নকে সরাতে না পারেন, তাহলে কখনোই সুফল পাওয়া যাবে না। মাহিদুর রহমান রুবেল, আরেকটি বিষয়ে আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে। 2019 সালে সুবর্ণচরে ধর্ষণ, বাদীর সঙ্গে মিলছে না কমিশনের বক্তব্য, এটি ছিল 2019 মানে ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে নৌকার বিপক্ষে ধানের শীষে ভোট দিয়েছিল। এ অপরাধে এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছিল এবং সে তার প্রমাণ আবার পায়নি। আপনি চিন্তা করেন যে এটা কতটা অমানবিক একটা বিষয়। 18 সালের নির্বাচনের পরপরের ঘটনা তো এটা, যে নোয়াখালীর সুবর্ণচরে, নোয়াখালীর মতো নোয়াখালীর ওই এলাকাটাই কিন্তু বিএনপি অধ্যুষিত এলাকা। ওই এলাকার মানুষ বিএনপিতে ভোট দেবে, খুব স্বাভাবিক বিষয়। সেটাকে কেন্দ্র করে তাকে গিয়ে মানে দল বেঁধে ধর্ষণ বা গ্যাংরেপের ঘটনাটি ঘটলো।
এখন এই যে মানুষ ভোট দিতে যাবে, মানুষকে ভোট দিতে যাতে না যায়, সে তার জন্য তো নানান রকম ক্যাম্পেইন তখন ছিল। এবং আমরা তো সেই নির্বাচনেও দেখেছি যে আমরা আওয়ামী লীগের লোক ভোট দিতে গেলেও কেন্দ্রে আটকাতো যে ভোট দেওয়া লাগবে না, ভোট দেওয়া হয়েছে। মানে আওয়ামী লীগের লোককেও আওয়ামী লীগ বিশ্বাস করতো না যে এই সময়টায়। সেই সময় বিএনপিতে ভোট দিতে গিয়ে এইরকম একটা মানে অপ্রত্যাশিত ঘটনা, অনেক মানে একটা প্যাথেটিক, একটা দুঃখজনক একটা ঘটনা, কিন্তু তার বিচার কিন্তু হয়নি। এবং এটির নিয়ে অনেক কিছু হয়েছে, তখন কিন্তু খুব আলোচিত ঘটনা। কিন্তু এত কিছুর পরেও গণমাধ্যমে যখন খবরটি আসলো, তখন কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এবং এই যে ঘটনা, মানুষকে ভোটে নিরুৎসাহিত করা, মানুষকে যত রকমভাবে ভয় দেখানো, দমিয়ে রাখার চেষ্টাটা, এটি কিন্তু তখন ছিল। এখন এই যে আবার নতুন নির্বাচন আসছে, মানুষ যাতে নির্বাচনে ভোট দিতে চায়, মানুষ দীর্ঘদিন যে ভোট দিতে পারে না। অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান কিন্তু বলেছে যে বকেয়া মানে উৎসব যেগুলি বকেয়া ছিল, সেই উৎসব যাতে এইবার হয়। এবং এই নিয়ে সম্ভব, অসম্ভব বলে কিছু নাই, সেই ক্ষেত্রটা তৈরি করতে হবে, সেই ব্যবস্থাটা তৈরি করতে হবে। আমরা সবাই বলছি সবার, কিন্তু তৈরি হচ্ছে, তৈরি এখনো হচ্ছে, বিষয়টা এমন না। কিন্তু কেউ কেউ তো পেইন ছড়াচ্ছেন, পেনিক ছড়াবে এবং পেনিক হওয়া যাবে না। মানুষের মধ্যে বিপ্লবের পর কিন্তু কার্যত কিন্তু অত পেইন নেই যতটা ছড়াচ্ছে, যেটা এবং যেটি আপনি দেখেছেন যে একটি পক্ষ তো সেটি ছড়াচ্ছে। ধরেন যারা ভোট করতে চাইতো না ফেসিবাদ আমলে, আওয়ামী লীগ ভোট চাইতো না, তো এখন কারা চায় না? মানে তারা বা তাদের দোসররা বা তাদের বন্ধুরা, আচরণগত একটা মিল আছে, একটা মিল আছে। কিন্তু তাদের বন্ধুরাই কিন্তু, বা তারা যারা আগে আওয়ামী লীগ করেছে এখন একটি দল করে, আবার এরাই সেই সময় আওয়ামী লীগ করেছে এখন আবার তাদের প্রশ্রয় দিচ্ছে, তারাই কিন্তু এই পেনিকগুলি বেশি ছড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রুপ আছে, তারা এইগুলি ছড়ায়। কিন্তু মানুষের মধ্যে অতটা ভয় আছে বলে মনে হয় না। কারণ মানুষের মধ্যে আমরা প্রত্যেকটি কাজে দেখছি তো, ধরেন আমরা নির্বাচনে যে ক্যাম্পেইনগুলি হয়, মানুষের মধ্যে একটা স্পিরিট এবং নাগরিক হিসেবে এই ধরনের মনে করেন প্যানিক ছড়াতেই পারে। নাগরিক হিসেবে আমাদেরও তো কিছু দায় আছে, কিছু দায়িত্ব। গণমাধ্যমের দায় আছে, দায়িত্ব গণমাধ্যম এড়াতে পারবে না। গণমাধ্যমের দায় আছে, দায়িত্ব আছে, কিন্তু নাগরিকেরও তো কর্তব্য আছে। নাগরিকের কর্তব্য আছে। এখন মানুষ যখন আওয়াজটা পাবে যে না, ভোট দিতে যাব, এখন যদি আপনি পেনিক ছড়ায় কয়জন, হয়তো হাতে করা হয়তো একজন দুইজন, শতকরা হয়তো 1% 2%, কিন্তু মানুষ তো আরো বাকি 98-99% আছে। তারা যখন একবারে দাঁড়িয়ে যাবে, তখন এই পেনিক বা ভয় থাকবে না। আর যখন জোয়ারটা সৃষ্টি হবে, মানে সরকারের পক্ষ থেকে চেষ্টা করছে, তারা নানান রকমভাবে, ধরেন বিটিভিতে চেষ্টা করছে বা অন্যান্য টেলিভিশনগুলি নির্বাচন নিয়ে সমানে কিন্তু নেমেছে। এখন যখন দেখবে যে সকালবেলা, নিশ্চয়ই মনে আছে 15 বছর আগের যে নির্বাচনগুলি হতো, মানুষ নির্বাচনের দিন সকালবেলা গোসল করে, নতুন জামা পরে, মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে কিন্তু ভোট দিতে যেত, একটা উৎসব, ঈদের দিনের মতো। আমরা আশা করছি যে এইবারের নির্বাচনটাও সেই রকমই হবে। সেই ক্ষেত্রে যখন মানে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা তো নিশ্চয়ই সেই ক্যাম্পেইনটাও করবে, মানুষকে ভোট দিতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে, মানুষকে ডাকবে। অন্য রাজনৈতিক দলগুলোর যারা নির্বাচনে আসছে, তারা তাদের যত কিছুই করুক, নির্বাচনে তো সবাই চাইবে যে, সব দলই চাইবে জয়। যার ভোট সবচেয়ে কম সেও চাইবে যে সে জয়ী হোক, এমপি হতে চাইবে, প্রধানমন্ত্রী হইতে চাইবে, প্রত্যেকটা দলের প্রধান। এখন এই যে সবাই যখন জোয়ারে নামবে, তখন ওই ভয় দেখিয়ে খুব যে সুবিধা করতে পারবে তা কিন্তু না। বর্তমান সরকারের কাছে আপনার পরামর্শ এবং প্রত্যাশা কি? সরকারের উচিত হবে নির্বাচন কমিশনের, এখন তো নির্বাচন কমিশনের হাতে সবকিছু। নির্বাচন কমিশন আমরা যতটুকু জানি, তারা দফায় দফায় মিটিং করছে, শুক্র শনিবারও তারা প্রত্যেক দিন তারা মিটিং করছে। তারা আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে তারা কাজে লাগানোর চেষ্টা করছে। এবং যেই জোয়ার সৃষ্টি হবে, আশা করি আইন শৃঙ্খলা বাহিনী যদি দাঁড়িয়ে থাকে শক্ত হয়ে, যে তাইলেই মোটামুটি সমস্যা কেটে যাবে। ধন্যবাদ রুবেল। হারুন ভাই, একেবারেই শেষ করবো 30 সেকেন্ডে। 2014 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমরা দেখেছি কুকুর, বিড়াল, গরু, ছাগল তারা ভোট দিয়েছে। 2018 সালের নির্বাচনে কিন্তু শেখ হাসিনা ভয়ের মধ্যেই ছিল, যে তারা সিএসি নুরুলতার ভাষ্যের মধ্যে মধ্যরাতেই আপনার ব্যালট বক্স সব ভরা হয়ে গেছে। তারপরেও কিন্তু ভোটের দিন তাদের ভয় ছিল, না জানি আবার শিয়াল কুকুর এসে আবার ভোট দেয়, আমরা ভোটে হয়তো নাও জিততে পারি। পরবর্তী তারা কিন্তু বলেছে আর কিন্তু রাতে ভোট হবে না। এই সংখ্যা থেকে কিন্তু তারা হচ্ছে যারা ধানের শীষে ভোট দিতে গেছে বা ভোট দিয়েছে, এই শ্রেণীর মানুষের উপর তারা অত্যাচার করেছে। সুবর্ণচরের যে কাহিনী, ওটা কিন্তু ওরকমই একটা বিষয়। আরেকটা জিনিস হলো যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে 16 ডিসেম্বরে কিন্তু একটা ষোড়শ বাহিনী, 16 ডিভিশন নামে একটা বাহিনী তৈরি হয়েছিল, যারা তখন মততন্ত্র তৈরি করেছিল। ঠিক এই জুলাই আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিট দিয়ে বেরিয়ে আসার পরেই কিন্তু একটা বাহিনী আছে, তারাও কিন্তু মততন্ত্র তৈরি করছে। আমাদের কিন্তু আগামী নির্বাচন যদি আপনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে চান এবং জনগণকে
তার মতের প্রতিফলনকে সত্যিকার অর্থে ঘটাতে চান, তাহলে কিন্তু আপনার এই মততন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে, জি এর বিকল্প নাই। জি, ধন্যবাদ হারুন রশিদ, হারুন ভাই, ধন্যবাদ মাহিদুর রহমান রুবেল, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।